সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা নিউজে। শুরুতেই জানিয়ে দেব আজকের ভয়ঙ্কর সব সংবাদ, যা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে। জানিয়ে দেব কোনো বাধাই আটকাতে পারবে না শেখ হাসিনা, দেশে ফিরবেনই এবং দেশে ফিরে দেশের মানুষের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করবেন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশের শেখ হাসিনা ফেরা নিশ্চিত। হাসিনার ফেরার পথে কোনো আইনি বাধা নেই। স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার মন্তব্যে নতুন করে আলোচনায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরার সম্ভাবনা। তবে শেখ হাসিনা কবে ফিরবেন, কিভাবে ফিরবেন এবং ফিরে কি আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন, এইসব প্রশ্নই এখন রাজনৈতিক মহলের সবথেকে আলোচিত বিষয় এবং হাসিনার প্রত্যাবর্তনের একাধিক প্রশ্ন এখনো সময়ের কাছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে নতুন করে রাজনৈতিক আলোচনা বেশ কিছুদিন ধরেই শুরু হয়েছে। এই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই। দেশে ফিরে তিনি প্রচলিত ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করতে এবং চাইলে আইনি প্রক্রিয়া অনুসরণ করতে পারবেন। আইনগত অবশ্যই কোনো বাধা নাই, আইনগত কোনো বাধা নাই। উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন। মানে বিরোধী দলে যারা থাকে তাদের ছায়াপথা গঠনের সংস্কৃতি তো বিভিন্ন দেশে আছে। তো সেই জায়গা থেকে উনি যদি এটা গঠন করেন, অফকোর্স আমরা সবাই এটাকে ওয়েলকাম জানাই। এবং ওনারা যদি সঠিকভাবে মন্ত্রণালয় ভিত্তিক যে পরিকল্পনা এবং বর্তমান মন্ত্রণালয়ে কোথায় কি ভুল ভ্রান্তি যদি কিছু হয়ে থাকে, সেই ব্যাপারে যদি ওনারা ওনাদের পজিটিভ কোনো ফিডব্যাক দেন যে কি করলে ভালো হয়, আমার মনে হয় সেটা ওয়েলকাম। আইনগত অবশ্যই কোনো বাধা নাই, আইনগত কোনো বাধা নাই। উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন, সেটা আমাদের নর্মাল সিআরপিসির যে প্রসিডিওর সেটা উনি ফলো করবেন। 6 জুলাই ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা এই মন্তব্য করেন। তারও আইন সবার জন্য সমান এবং শেখ হাসিনার ক্ষেত্রে প্রচলিত আইনি বিধানই প্রযোজ্য হবে। এদিকে রাজনৈতিক মহলে আরও একটি বিষয় আলোচনায় রয়েছে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে যে শেখ হাসিনা নিজেও চলতি বছরের মধ্যেই বাংলাদেশে ফেরার ইচ্ছের কথা জানিয়েছেন। যদিও তার ফেরার নির্দিষ্ট সময়সূচি বা আনুষ্ঠানিক পরিকল্পনা এখনো প্রকাশ করা হয়নি, ফলে কবে দেশে ফিরবেন সেটি এখনো অনিশ্চিত। তবে তার প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অঙ্গনে জল্পনা কল্পনা কমেই পাচ্ছে। প্রশ্ন উঠছে, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে কোনো রাজনৈতিক দল আটকে দিতে পারবে কিনা। দেশে প্রচলিত আইনি কাঠামো অনুযায়ী কোনো রাজনৈতিক দলের এমন ক্ষমতা নেই যে তারা কাউকে দেশে প্রবেশে বাধা দিতে পারে। যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে আদালতের আদেশ, গ্রেপ্তারি পরোয়ানা বা অন্য কোনো আইনগত কার্যকর থাকে, তাহলে বিষয়টি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিচার বিভাগের আওতা পরিচালিত হবে। অর্থাৎ বিষয়টি সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় আইন ও আদালতের এখতিয়ারের মধ্যে পড়ে, রাজনৈতিক দলের নয়। রুমিন ফারহানা বিরোধী দলের সম্ভাব্য ছায়া মন্ত্রিসভা নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশে ছায়া মন্ত্রিসভার চর্চা রয়েছে। বিরোধী দল যদি মন্ত্রক ভিত্তিক পরিকল্পনা উপস্থাপন করে এবং সরকারের নীতিগত ভুল ত্রুটি চিহ্নিত করে গঠনমূলক পরামর্শ দেয়, তাহলে তার দেশের গণতন্ত্র সুশাসনের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে তার দেশে ফেরা, আদালতে আত্মসমর্পণ, জামিন কিংবা পরবর্তী আইনক্রম সবকিছু নির্ভর করবে বাস্তব পরিস্থিতির উপরে। ফলে রাজনৈতিক আলোচনা যতই তীব্র হোক না কেন, শেষ পর্যন্ত বিষয়টি নিষ্পত্তি হবে আইন ও বিচার প্রক্রিয়ার মাধ্যমে। দেশে আমি ফিরবই, এবছরে দেশে ফিরব, প্রত্যাবর্তনের সময় স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা। এদিকে আতঙ্কিত বিএনপি সরকার। কিন্তু এত আতঙ্ক কেন? তবে কি তারা মনে করছে হাসিনা ফিরলেই বিএনপি ধীরে ধীরে শেষ হবে? হাসিনাই হবেন বাংলাদেশবাসীর কাছে ভরসার জায়গা, যে কারণে দমিয়ে রাখতে চাইছে হাসিনাকে? কারণে একটি কার্যক্রম নিষিদ্ধ থাকা দলকে এত ভয় সরকারের? কিন্তু হাসিনা তো বলেছেনই যে ফাঁসি কার্ড তৈরি রাখুক, তাহলে এত আশঙ্কা কিসের? মানে এবং আওয়ামী লীগ ইনশাল্লাহ সেই সুযোগ পাবে, সেদিন খুব বেশি দূরে না, এটা আমি বিশ্বাস করতে পারি। আর আমি আমাকে ফাঁসির হুকুম দিয়েছে, আমাকে একটা মামলা দিয়ে মিথ্যা শাস্তি দিয়েছে, আমি এটা প্রয়োগ করি না। আমি বলবো ঠিক আছে, জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসবো। তবে ইউনূসের রাজত্ব সবাই দেখেছেন, তারেকের রাজত্ব দেখেন কত আল্লাহ করে যারা নিয়ে এসেছেন তারা একটু দেখেন যে কেমন চলায়। আমি সময় মতো ইনশাল্লাহ চলে আসবো এবং যে অবস্থায় আমার হোক, আমি দেশের মানুষের কাছে থাকবো। যত দূরেই থাকি, আমার মন, আমার হৃদয় সবসময় ওই বাংলাদেশই পড়ে আছে। একদিকে যখন এই বছরে দেশে ফেরার হুঙ্কার দিচ্ছেন শেখ হাসিনা, তখন কঠোর অবস্থা যেন তেন প্রকারণে আওয়ামী লীগকে আটকাতে মন্ত্রী উপদেষ্টার মন্তব্যে খানিকটা নড়ে চড়ে বসেছে আন্তর্জাতিক মহল। তারা বের করেছে একটি অন্য দিক। সেটা কেমন? তার আগে তথ্য এবং সম্প্রচার জাহিদুর রহমান বলছেন, পরাজিত এবং বিধ্বস্ত চেহারা দেখাতে কুণ্ঠিত শেখ হাসিনা। অর্থাৎ তিনি বলতে চাইছেন, হাসিনাকে সরকার মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করার জন্য তিনি ফিরবেন না। আন্তর্জাতিক ক্ষেত্রে দরবার করে বিদেশেই থেকে যেতে চান হাসিনা, কারণ তার পরাজিত হবার এই বিধ্বস্ত চেহারা বাংলাদেশবাসীকে দেখাতে চান হাসিনা। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছেন, আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে।
এরপর আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর আগে র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী নামিয়ে ফেলা হলো গোটা বাংলাদেশের রাস্তায়। অর্থাৎ সরকার বা প্রশাসনের মধ্যে একটা ভয় কাজ করছে, এটা কিন্তু স্পষ্ট। অন্যদিকে আন্তর্জাতিক মহলে বিশেষজ্ঞরা বলছেন, এই যে একটি কার্যক্রম নিষিদ্ধ হওয়া দলকে নিয়ে প্রশাসনের এত বক্তব্য, এত সাজো সাজো রব, এটাই বলে দেয় তারা ভয় পাচ্ছে আওয়ামী লীগকে। ভয় নেই এটা বলে যে নিজেদের সান্ত্বনা দিচ্ছে, সেটাও কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। কারণ তারা নিজেরাও জানে আওয়ামী লীগের মতো একটি প্রতিষ্ঠানের দাফন হওয়া এত সহজ কাজ নয়, যেখানে শেখ হাসিনা এখনো বেঁচে রয়েছেন। এখন তারেক রহমান শেখ হাসিনার ফেরা নিয়ে সন্দিহানে ভুগছেন। হাসিনাকে না ফেরালে আগত জামাত, এনসিপি চাপ দিয়ে যাবে। এমনিতেই বিএনপি জুলাই সনদ কার্যকর করেনি, চাপে রয়েছে তারা। গণভোটে হ্যাঁ হলেও কার্যকর করেনি বিএনপি। আর আবার জানিয়ে প্রায় রোজই বিএনপিকে হুঙ্কার দেয় জামাত শিবির। আর সেখানে দাঁড়িয়ে শেখ হাসিনাকে না ফেরালে তারেক রহমান বিদ্ধ হবে যদি শেখ হাসিনাকে না ফেরায়, এই প্রশ্নে। অন্যদিকে যদি শেখ হাসিনাকে ফেরানো হয়, তবে সেক্ষেত্রে দেশের জনস্রোত তৈরি হবে, সেক্ষেত্রে ঠেকাতে ব্যর্থ হবে বিএনপি প্রশাসন, সেটা তারেক রহমানও। অন্যদিকে হাসিনা ফিরলে যে তাকে খুব সহজেই ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়া হবে, সেটা কিন্তু একেবারেই নয়। হাসিনা ফিরে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কতটা বৈধ, সেটা নিয়ে তিনি প্রশ্নে আন্তর্জাতিক ক্ষেত্রে যাবেন। ততদিন পর্যন্ত আইনি সাহায্য নিয়ে শেখ হাসিনা দেশের সংগঠন তৈরি করে ফেলবেন, পাশাপাশি আওয়ামী লীগও সক্রিয় হয়ে উঠবে। বিএনপি অনেকটাই ব্যাক চলে যেতে পারে তখন। ফলে হাসিনা ফিরলেও তারেকের বিপদ, আবার না ফিরলেও বিপদ। তাই হাসিনাকে ফিরিয়ে সাজা দেওয়া হবে, এই হাওয়া গরম এখন তারেকের কাছে সেফ জোন। কিন্তু হাসিনা যে এই বছরের মধ্যেই দেশে ফিরবেন, সেটা তো তার বক্তব্যে একেবারে স্পষ্ট। এদিকে পরিবর্তন আসবেই, সেই দিন আর খুব বেশি দূরে নয়। সীমা অতিক্রম করে ফেলেছে, এবার জনগণের হিসাব দেবে। হামলাকারীদের নাম ঠিকানা তালিকা করে রাখুন শেখ হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ক্ষমতায় এসে এত পরিবর্তন নেই, তারা আরো দ্বিগুণ ভাবে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর অত্যাচার নির্যাতন শুরু হয়েছে। আর কত, আমি স্পষ্ট বলতে চাই, যারা এই যে আওয়ামী লীগের নেতা কর্মী বা মুক্তিযোদ্ধার উপর হামলা করেছে, তাদের তালিকা, চেহারা এবং ভিডিও থাকে, সেগুলো সমস্ত প্রস্তুত করে এবং এটা আন্তর্জাতিকভাবে তুলে ধরবেন। পাশাপাশি যত মালপত্র রয়েছে, লুট করে নিল কোথায়, রাখলো কোথায়, বাংলাদেশেই তো রাখতে হয়েছে, পাকিস্তানে তো পাঠাতে পারেনি। কাজে সেগুলি কার বাড়িতে কোথায় কি আছে, কে কি লুট করেছে, কে কার বাড়িঘর দখল, সেগুলো সব হিসাব দিতে হবে। সমস্ত লুটের মাল ফেরত দিতে হবে। লুটের মাল যদি ফেরত না দেয়, এমন দিন সামনে আসবে লুটের মাল তো উদ্ধার করাই হবে, নিজেদের কিছু না সেটাও তাদের চিন্তা করতে হবে। কারণ ওই লুটেরাদের আল্লাহ তাআলা ক্ষমা করবে না, এটা তাদের মনে রাখতে হবে। এখন ক্ষমতা পেয়ে মনে করছে পৃথিবীতে যেন একটা কমলা লেবু হয়ে যায়, ওনারা কোয়াচিয়ে চেয়ে খেয়ে নিচ্ছেন, হজম হবে না, এটা আমি স্পষ্ট বলে দিচ্ছি। আমার তো হারাবার কিছু নেই, বাবা মা ভাই সব হারিয়েছি। এই বাংলাদেশের মানুষের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করে দিয়েছি। এই উন্নীত করতে পেরেছি, এটাই কি অপরাধ হয়ে গেল? ইউনুস ক্ষমতা এসে সব একজন ধ্বংস, সে যোগ্যতা নাই। ওই গরিবের টাকা লুটে খেতে পারে, সুদ খেয়ে পেট ভরতে পারে, না মানুষকে কিছু দিতে পারে, না দেশের জন্য কোনো কাজ করতে পারে। ওই টাকা পয়সাটা চেনে, এটা তো। আর এখন তারপরে যিনি একটা প্রদর্শনমূলক নির্বাচনের ক্ষমতা এসেছে, একই চরিত্র। একটা কথা মনে রাখতে হবে, যেরকম তারা বহুবার দেখলাম, আমার 54 সাল থেকে একের পর এক এরকম এক একবার থাকে আওয়ামী লীগকে ভাঙার চেষ্টা, আওয়ামী লীগকে খতম করার চেষ্টা কে না করেছে। কিন্তু আওয়ামী লীগ জনগণের কল্যাণে, জনগণের স্বার্থে, জনগণের দ্বারা প্রতিষ্ঠিত অবৈধভাবে ক্ষমতার দখলকারী পকেট থেকে বের হওয়া সংগঠন না। আওয়ামী লীগের শিকড় বাংলার মাটিতে অনেক অনেক শক্ত মজুদ, অনেক নিচে প্রথিত। ওই উড়ে আসা জুড়ে বসা বা অবৈধ ক্ষমতা দখলকারী পকেট থেকে গড়ে তোলা সংগঠন তাদের এই সাধ্য নাই আওয়ামী লীগের শিকড় উপরে ফেলে। তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে, তারা কি নিষিদ্ধ করবার তালিকা আছে? সংবিধান লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যে আমি জনগণের ভোটে নির্বাচিত। যেখানে প্রত্যেকটা নেতাকর্মী যেভাবে অত্যাচার নির্যাতন আপনারা সহ্য করেছেন, যাদের দেখছেন তাদের হয়তো ফেরত পাবো না, কিন্তু যারা আছেন সকলকে শক্ত হয়ে দাঁড়াতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে। আমরা জনগণের জন্য কি কি করেছি সেগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে। আর অত্যাচার নির্যাতন এটা মানুষের কাছেই যেতে হবে, কারণ এখানে আইনের শাসনও নেই, বিচারও নেই, কিছুই নেই। কর্তার ইচ্ছা কর্ম হয়, এরকম চলছে। লাঠি সুতা অস্ত্র নিয়ে চিপতে যায়, কোনো নিয়মের বেলায় নেই। কাজে এই অবস্থায় নিজের পায়ে দাঁড়াতে হবে, জনগণই আমাদের শক্তি, জনগণকে সাথে নিয়েই দাঁড়াতে হবে এবং এই অবস্থা পরিবর্তন ঘটাতে হবে। ইনশাল্লাহ সেদিন খুব বেশি দূরে না, কারণ সব জিনিস একটা সীমা থাকে, এর সীমা ইতিমধ্যে অতিক্রম করে যাচ্ছে। দিন ফিরবে, প্রত্যেকটা ফোঁটা রক্তের হিসাব আমরা নেব, প্রতিটি হিসাব এটা জনগণ নেবে। এটাই আমাদের কথা। সবাইকে ঐক্যবদ্ধ থাকেন এবং নিজের আত্মবিশ্বাস নিয়ে জনগণের পাশে দাঁড়ান, জনগণকে সাথে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আল্লাহ জনতার জয় হবেই হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।
শেখ হাসিনা যদি হঠাৎ করে বাংলাদেশে ফেরেন তাহলে কি হবে? গ্রেপ্তার, আত্মসমর্পণ নাকি নতুন আইনি লড়াই? বাংলাদেশের রাজনীতির সবচেয়ে প্রশ্নের উত্তর এখন নির্ভর করছে আদালত পরবর্তী সিদ্ধান্ত এবং আইনি প্রক্রিয়ার উপর। 24-এর গণঅভ্যুত্থানের পর দেশ ছেড়ে যাওয়া বাংলাদেশের প্রাক্তন প্রধান শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতীয় একটি গণমাধ্যমে শেখ হাসিনার চলতি বছরের মধ্যেই বাংলাদেশে ফেরার ইঙ্গিত প্রকাশিত হওয়ার পর বিষয়টি রাজনৈতিক এবং আইনি পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা আসামি হিসাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও বহাল রয়েছে। তবে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন যে বাংলাদেশে শেখ হাসিনার আইনি কোনো রকম বাধাই নেই। তিনি স্বেচ্ছায় বাংলাদেশে এসে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে পারেন অথবা বাংলাদেশ ভারতের বন্দি বিনিময় বা প্রত্যক্ষের আওতায় তাকে বাংলাদেশে আনার সুযোগও রয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে যে দেশে ফিরলে প্রথম ধাপ হতে পারে আত্মসমর্পণ। শেখ হাসিনাকে পুরোপুরি আইনগতভাবে রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করতে হবে। যদিও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের রায় ঘোষণার যেখানে 30 দিনের মধ্যে আপিলের বিধে আইন বিশেষজ্ঞরা বলছেন যে অতীতেও নির্ধারিত সময় পেরিয়ে আপিল গ্রহণের নজির রয়েছে। সংবিধানের 104 অনুচ্ছেদের আলোকে সম্পূর্ণ ন্যায় ভিত্তিক করতে আপিল বিভাগ বিলম্বিত আপিল গ্রহণ করতে পারে। তবে দেশে ফেরার আগে কয়েকটি বাস্তব প্রশ্ন সামনে এসেছে, আর সেটা হলো পাসপোর্ট। সিনিয়র আইন মঞ্জিল মোরশেদের মতে যে শেখ হাসিনার সরকারি লাল পাসপোর্ট বাতিল হওয়ায় বর্তমানে তার বৈধ ভ্রমণ নথি নাও থাকতে পারে। সেক্ষেত্রে বিমানে বাংলাদেশে ফিরতে সরকারের জারি করা প্রয়োজন হতে পারে। সরকার ট্রাভেল পাস দিলে তিনি দেশে ফিরতে পারবেন। আইনজীবীদের মতে শেখ হাসিনা আপিল দায়ের করলে তার শাস্তির রায় কার্যকর হওয়ার স্বয়ংই একেবারে স্থগিত হয়ে যেতে পারে এবং এরপর আপিলের পূর্ণাঙ্গ শুনানির মাধ্যমে মামলার ভবিষ্যৎ নির্ধারিত হবে। অন্যদিকে শেখ হাসিনার অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ড নিয়ে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ কয়েকটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা উদ্বেগ প্রকাশ করেছিল। শেখ হাসিনার পক্ষ থেকেও আন্তর্জাতিক মানদণ্ডে ন্যায্য বিচার না হওয়ার অভিযোগ তুলে ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠানোর দাবি করা হয়। যদিও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পরে দাবি করেন যে ওই চিঠিতে উল্লেখিত আইন সত্যতা তারা যাচাই করতেই পারেননি। সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরা শুধু একটা রাজনৈতিক ঘটনা নয়, এটি বাংলাদেশের বিচার ব্যবস্থা, সংবিধান, আন্তর্জাতিক এবং ন্যায় বিচারের নীতিকে সামনে এনে নতুন এক গুরুত্বপূর্ণ আইনি অধ্যায় সূচনা করতে পারে। তাই বাংলাদেশের রাজনীতিতে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনটি কেবল একটি রাজনৈতিক ইস্যু নয়, বরং এটি দেশের ক্ষমতার ভারসাম্য, গণতান্ত্রিক প্রক্রিয়া, আইন শৃঙ্খলা এবং আন্তর্জাতিক সম্পর্কের উপরও গুরুত্বপূর্ণ ফেলতে পারে, যেখানে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর দেশের রাজনৈতিক বাস্তবতা আমূল বদলে গেছে। দিনাজপুরে মুক্তিপণের টাকা নিতে এসে জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় নেতাসহ 2 জনকে হাতে নাতে আটক করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেট কার থেকে অপহৃত মধ্যবয়সী এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরবর্তীতে আটক নেতাদের ছাড়িয়ে নিতে থানায় গিয়ে তদবির করা এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে লিপ্ত হওয়ার অভিযোগে এনসিপির আরও 3 জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। এই ঘটনায় দায়ের করা অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় 5 জনকেই গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার 7 জুলাই দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ নুরুন্নবী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আরিফ মুন, হাসিন ইসরাক মিম 22, মিনাজ 29, প্রেম 22 এবং হৃদয় ইসলাম 22। এদের মধ্যে হাসিন ইসরাক মিমকে এনসিপির দিনাজপুর জেলা কমিটির সদস্য বলে পুলিশ দাবি করলেও জেলা এনসিপির পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। পুলিশ ও মামলার বিবরণ থেকে জানা যায়, দিনাজপুর সদর উপজেলার খোসালপুর গ্রামের বাসিন্দা আব্দুস সামাদকে গত রোববার রাতে তার নিজ বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়। এরপর তার পরিবারের সদস্যদের কাছে মোবাইল ফোনে প্রথমে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। দীর্ঘ দর কষাকষির পর শেষমেশ 4 লাখ টাকার বিনিময়ে সামাদকে ছেড়ে দিতে রাজি হয় তারা। সেই চুক্তি অনুযায়ী সামাদের ছেলে মোহাম্মদ মামুনকে সোমবার বিকেলে টাকা নিয়ে শহরের গোড়ে শহীদ বড় মাঠের মাইক্রোবাস স্ট্যান্ডে ডেকে পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে কোতোয়ালি থানা পুলিশের একটি দল সেখানে ওত পেতে থাকে। মামুন টাকা নিয়ে নির্ধারিত স্থানে পৌঁছালে পুলিশ চারদিক থেকে ঘেরাও করে একটি প্রাইভেট কার থেকে অপহৃত আব্দুস সামাদকে উদ্ধার করে। এই একই সাথে ঘটনাস্থল থেকে যুবশক্তির কেন্দ্রীয় নেতা আরিফ মুন ও হাসিন ইসরাক মিমকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, আটক এই 2 নেতাকে থানায় নেওয়ার পর এনসিপি ও যুবশক্তির বেশ কয়েকজন নেতাকর্মী থানায় এসে তদবির শুরু করেন। এক পর্যায়ে তাদের জোর করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হলে কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে।
থানা চত্বরে হট্টগোল সৃষ্টির অভিযোগে সেখান থেকে পুলিশ মিনাজ, প্রেম এবং হৃদয় ইসলাম নামের আরও ৩ জনকে আটক করে। এই ঘটনায় সোমবার রাতেই অপহৃতের ছেলে মোহাম্মদ মামুন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। মামলায় এই ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে। এদিকে এনসিপি নেতাদের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে সোমবার রাতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কোতোয়ালি থানায় অবস্থান নেন এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। থানা এলাকায় ২ পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ এনসিপি সমর্থকদের ছত্রভঙ্গ করে থানা এলাকা থেকে বের করে দেয়। ঘটনার গভীরতা নিয়ে কোতোয়ালি থানার ওসি নুরুন্নবী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে টাকা লেনদেন সংক্রান্ত একটি পূর্বশত্রুতা বা বিষয় এখানে রয়েছে। ভুক্তভোগীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা নেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত শেষে প্রকৃত বিষয়টি পুরোপুরি স্পষ্ট হবে। অন্যদিকে এনসিপি নেতাদের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে সোমবার রাতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কোতোয়ালি থানায় অবস্থান নেন এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। থানা এলাকায় ২ পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ এনসিপি সমর্থকদের ছত্রভঙ্গ করে থানা এলাকা থেকে বের করে দেয়। ঘটনার গভীরতা নিয়ে কোতোয়ালি থানার ওসি নুরুন্নবী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে টাকা লেনদেন সংক্রান্ত একটি পূর্বশত্রুতা বা বিষয় এখানে রয়েছে। ভুক্তভোগীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা নেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত শেষে প্রকৃত বিষয়টি পুরোপুরি স্পষ্ট হবে। অন্যদিকে এনসিপি নেতার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে সোমবার রাতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী কোতোয়ালি থানায় অবস্থান নেন এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। থানা এলাকায় ২ পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ এনসিপি সমর্থকদের ছত্রভঙ্গ করে থানা এলাকা থেকে বের করে দেয়। ঘটনার গভীরতা নিয়ে কোতোয়ালি থানার ওসি নুরুন্নবী বলেন, প্রাথমিকভাবে জানা গেছে টাকা লেনদেন সংক্রান্ত একটি পূর্বশত্রুতা বা বিষয় এখানে রয়েছে। ভুক্তভোগীর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা নেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত শেষে প্রকৃত বিষয়টি পুরোপুরি স্পষ্ট হবে। অন্যদিকে জেলা এনসিপির আহ্বায়ক শামসুল মুক্তাদির দাবি করেছেন, গ্রেফতার হওয়া হাসিন ইশরাক মিম তাদের জেলা কমিটির কোনো সদস্য নন। তিনি আরও বলেন, আমরা চাই আইন অনুযায়ী এই ঘটনার একটি সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত হোক। দলের পরিচয় যাই হোক, কেউ যদি সত্যিই অপরাধ করে থাকে তবে তার যথাযথ শাস্তি হওয়া উচিত। দেশে নদ-নদী আজ শুধু নৌপথ নয়, ক্রমশ যেন পরিণত হচ্ছে রহস্যময় মৃত্যুর নীরব সাক্ষীতে। একের পর এক মরদেহ উদ্ধার, অজ্ঞাত পরিচয়ের লাশের দীর্ঘ তালিকা এবং বহু আলোচিত মৃত্যুর রহস্য অমীমাংসিত থেকে যাওয়া, সব মিলিয়ে প্রশ্ন উঠছে রাষ্ট্রের সক্ষমতা, জবাবদিহিতা এবং জননিরাপত্তা নিয়ে। নৌ পুলিশের পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে দেশের বিভিন্ন নদী থেকে উদ্ধার হয়েছে ৪৪০টি মরদেহ। মাত্র ১ বছরের ব্যবধানে ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪১টিতে, অর্থাৎ বৃদ্ধি ১০১টি। সংখ্যাটি নিছক পরিসংখ্যান নয়, এর প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে একটি পরিবার, একটি জীবন, একটি অসমাপ্ত গল্প। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল রাষ্ট্রই প্রবণতাকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে। যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হয়, যদি নাগরিক নিরাপত্তা নিশ্চিত হয়, তাহলে কেন প্রতি মাসে গড়ে প্রায় ৪৫টি মরদেহ নদী থেকে উদ্ধার হচ্ছে? কেন শত শত পরিবার তাদের প্রিয়জনের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পারছে না? সরকারের দায়িত্ব শুধু অপরাধ সংঘটিত হওয়ার পর লাশ উদ্ধার করা নয়, বরং অপরাধ প্রতিরোধ করা, নাগরিককে নিরাপদ রাখা এবং ঘটনা নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা। কিন্তু বাস্তবতা হল, বহু আলোচিত ঘটনার ক্ষেত্রেই তদন্তের অগ্রগতি নিয়ে জনসাধারণ অন্ধকারে থাকে। মামলার ফাইল জমা হয়, তদন্ত কমিটি গঠিত হয়, কিন্তু সত্য উদ্ঘাটনের প্রশ্নে প্রায়ই দেখা যায় দীর্ঘ নীরবতা। জ্যেষ্ঠ সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকারের মৃত্যুর ঘটনাও সেই প্রশ্নকে আরও জোরালো করেছে। একজন সুপরিচিত নাগরিক বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন, পরে তার মরদেহ উদ্ধার হয় নদী থেকে। অথচ দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জনসম্মুখে স্পষ্ট ও চূড়ান্ত ব্যাখ্যা আসে না। এটি শুধু একটি পরিবারের বেদনার বিষয় নয়, এটি রাষ্ট্রের তদন্ত সক্ষমতা নিয়ে জনমনে তৈরি হওয়া অনাস্থার প্রতিফলন। আজ প্রশ্ন উঠছে, দেশে কি এমন একটি পরিবেশ তৈরি হয়েছে যেখানে অপরাধীরা মনে করে নদীই তাদের সবচেয়ে নিরাপদ আশ্রয়? কেন এত অজ্ঞাত মরদেহ?
কেন আধুনিক প্রযুক্তি, ডিএনএ ডাটাবেস, সিসিটিভি নজরদারি এবং ফরেনসিক সক্ষমতার উন্নয়ন এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি? কেন প্রতিটি রহস্যজনক মৃত্যুর দ্রুত ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা যাচ্ছে না? সরকারের প্রতিনিধিরা উন্নয়নের নানা সূচক তুলে ধরেন। সেতু, মহাসড়ক, অবকাঠামো সবই গুরুত্বপূর্ণ। কিন্তু একটি রাষ্ট্রের সাফল্যের প্রকৃত মাপকাঠি হল নাগরিকের নিরাপত্তা ও ন্যায়বিচার। মানুষ যদি ঘর থেকে বের হয়ে নিরাপদে ফিরবে কিনা সেই নিশ্চয়তা না পায়, তাহলে উন্নয়নের প্রচারণা অনেক ক্ষেত্রেই অর্থহীন হয়ে পড়ে। নদী থেকে উদ্ধার হওয়া প্রতিটি লাশ যেন রাষ্ট্রকে একটি কঠিন প্রশ্ন ছুড়ে দিচ্ছে। কোথায় জবাবদিহিতা? কোথায় কার্যকর তদন্ত? কোথায় নাগরিক নিরাপত্তার নিশ্চয়তা? একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এসব প্রশ্নের উত্তর দেওয়া সরকারের দায়িত্ব। কারণ নদীতে ভেসে ওঠা প্রতিটি অজ্ঞাত মরদেহ শুধু একটি মৃত্যুর ঘটনা নয়, এটি আইনের শাসন, নিরাপত্তা ব্যবস্থা এবং রাষ্ট্রের কার্যকারিতা সম্পর্কে জনগণের আস্থারও পরীক্ষা। আজ সময় এসেছে পরিসংখ্যানের আড়ালে লুকিয়ে না থেকে বাস্তবতার মুখোমুখি হবার। প্রতিটি রহস্যজনক মৃত্যুর নিরপেক্ষ তদন্ত, অপরাধীদের বিচারের আওতায় আনা এবং নদীপথকে অপরাধের নিরাপদ গন্তব্যে পরিণত হওয়া থেকে রক্ষা করা এখন রাষ্ট্রের জন্য শুধু প্রশাসনিক দায়িত্ব নয়। বাংলাদেশ থেকে ১০০ কেজি আম এলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে। মঙ্গলবার বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে আম এসে পৌঁছয়। কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে পৌঁছয় আম। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জ্ঞাপন স্বরূপ আম পাঠায় বাংলাদেশ সরকার। এরপর হাইকমিশন বুধবার কলকাতায় মুখ্যমন্ত্রীর কার্যালয়ে আমগুলো পৌঁছে দেয়। যদিও এ ধরনের শুভেচ্ছা জ্ঞাপন অস্বাভাবিক নয়, আগেও হয়েছে। তবে এই সময়টি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ প্রতিবেশী দেশের বেশ কয়েকজন রাজনীতিবিদ বাংলাদেশ সম্পর্কে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য নিয়ে আপত্তি তুলেছেন। পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত সুরক্ষা এবং অনুপ্রবেশকারীদের নিয়ে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই নিয়ে শোরগোল পড়ে যায় প্রতিবেশী দেশে। সম্প্রতি বাংলাদেশের সংসদে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেন বিএনপির সাংসদ জিএম সিরাজ। তিনি দাবি করেন, ভারতের উচিত শুভেন্দু অধিকারীর বাংলাদেশ বিরোধী মন্তব্যের ওপর লাগাম টানা, কারণ তার বক্তব্য দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পক্ষে নয়। এবার এনসিপির চিফ হুইপ নাহিদ ইসলাম বাংলাদেশ সংসদে শুভেন্দু অধিকারীকে নিয়ে মুখ খুললেন। তার অভিযোগ, বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন। এ বিষয়ে বাংলাদেশের সরকার ও বিদেশ মন্ত্রকের আরও দৃঢ় অবস্থান নেওয়া উচিত বলেও তিনি মত প্রকাশ করেন। নাহিদের এই মন্তব্য নতুন করে কূটনৈতিক উত্তেজনার আশঙ্কা তৈরি করেছে দুই দেশের মধ্যে। শুভেন্দু অধিকারী নির্বাচনের আগে তো বটেই, পরেও বাংলাদেশ নিয়ে অনবরত মন্তব্য করে চলেছেন। এমনকি বাংলাদেশে শুভেন্দু অধিকারীর বিরোধিতায় বিক্ষোভ প্রদর্শনও হয়। তবে বাংলাদেশ সরকারের আম কূটনীতি প্রথাগতভাবে চলে আসছে। প্রতি বছর এ দেশে আম পাঠায় বাংলাদেশ সরকার। নিছকই সৌহার্দ্য বজায় রেখে আম, ইলিশ আসে বাংলায়। এবারও তার ব্যতিক্রম হল না, আম এসে পৌঁছল বাংলায়। শুভেন্দুর মন্ত্রিসভার অনেকের কাছেই বাংলাদেশি আম গিয়েছে। জানা যাচ্ছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও গিয়েছে বাংলাদেশি আম।